আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি। 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে, তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। তো এখানে খেলে অপরাধ, আর বিদেশে মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি, এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্যই মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে, এই বলে পুরো আপনাকে আমাকে মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে গরুকে তারা জবাই করবেই না। 14 বছরের ঊর্ধ্বে নিচের কোনো প্রশ্নই আসছে না। তাদের যে ডিসিশন নিয়েছে সেটারও আমি বিরোধিতা করবো না। আর কিছুটা দিন, আগামী দিন দেখবেন আর্থিকভাবে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তা নিয়ে কোনো চর্চা নেই। কত বড় হিন্দু কে কত বড় মুসলমান, এই নিয়ে চর্চা হচ্ছে। এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমাবার কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। কোনোটাকে ইস্যু করতে হবে, মানুষকে তো মসজিদ রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হয়েছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপারপত্র আমরাও বুঝি। এই গোহত্যা নিয়ে, গরু জবাইকে নিয়ে, গরু বলিকে দেওয়া নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে, সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে। সম্ভবত জ্যোতিবাবু আর্মিদের সাথে কথা বলে এই শহীদ মিনার থেকে রেড রোডে নিয়ে এসেছিল। আবার আর্মিদের পরামর্শে খেলাফত কমিটির সাথে আলোচনা করে ওরা আবার রেড রোড থেকে ব্রিগেড ময়দানে যাবে। কি রহস্য আছে উনি বলতে পারবো না। ভোটার লিস্টের সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। 27 লক্ষ ভোটার লিস্টে যে নাম বাদ হয়েছে, আমরা চেয়েছি দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে নামগুলো আপলোড হোক, কিন্তু এই দ্রুততার সাথে একটা টাইম ফিক্সড করে দেওয়া হোক। সেই জন্য আগামী দিনে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, সুপ্রিম কোর্টে যাবো মামলা করবো। ভাঙড়ে দুটো যে ব্লক হসপিটাল আছে উন্নততর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাবো। ভাইজান, আজকে জনসংযোগে আসলেন, একের পর এক মানুষের কথাগুলো শুনছেন। এভাবে ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনা এমন অসুবিধার মধ্যে পড়ে রয়েছে, তাদের সমস্যাগুলো সমাধান। কিছু যাদের আছে ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে, সব থেকে বড় জিনিস, আমি তো জিজ্ঞাসা করলাম, দেখাতে পারলো না যে নাকি ডিলিট হয়ে গেছে, পুলিশে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা বয়স্ক মহিলা এসে বললো আমার হার্টের রোগ, আমি কি করব। তার ছেলে ছিল, আমি বললাম তোমার মাকে তুললে আমাকে বলবে। মানে এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো রকম খবর থেকে থাকে আমাকে জানাবেন, যে ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে সেই জন্য পুলিশ তুলে নিয়েছে। এক যদি হয়, আমি ওষুধ হিসাবে বলি, আপনারা যে অ্যাপ্লাই করেছেন ট্রাইব্যুনালে, ওটাই তো আপনার প্রুফ। ওটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে, ওটা নিষ্পত্তি হলে আপনি যদি বাতিল হল, আর্টিকেল 226 হাইকোর্টে গিয়ে মামলা করতে পারেন। হাইকোর্টে যদি বাতিল হয়, সুপ্রিম কোর্টে যেতে পারেন। অনেক স্টেপ আছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটার লিস্টের সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। তা আমি বলছি না, নির্বাচন কমিশন বলছে। যেমন নির্বাচন কমিশন বাড়ি ঘর, হসপিটাল, ডক্টর, রাস্তা এইসব তৈরি করতে যেমন পারে না, কে ভারতীয় নয় কে ভারতীয় এটা তারা জাস্টিফাই করতে, তাদের দায়িত্ব নয়। এটা অহেতুক হয়রানি, আমাদেরকে আতঙ্কে রাখা হচ্ছে। স্পিড আপ করার জন্য এবং টাইম পিরিয়ড বেঁধে দেওয়ার জন্য 27 লক্ষ ভোটার লিস্টে যে নাম বাদ হয়েছে, আমরা চেয়েছি দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে নামগুলো আপলোড হোক, কিন্তু এই দ্রুততার সাথে একটা টাইম ফিক্সড করে দেওয়া হোক। সেই জন্য আগামী দিনে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, সুপ্রিম কোর্টে যাবো মামলা করবো বিষয়টা। জিরানগাছা হসপিটালে আপনি গিয়েছিলেন, একেবারে ওখান থেকে বারবার অভিযোগ উঠে আসছে ডাক্তারের সংখ্যা প্রচন্ড কম। একের পর এক রুগীকে অপেক্ষা করতে হয়, অনেকের সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, ওখানে গিয়েছিলাম যেটা মেল ফিমেল ওয়ার্ড, প্রথম হচ্ছে ওটা একটাই তলা, তার উপরে কিছু নাই, প্রচন্ড গরম, সিদ্ধ হয়ে যাবে মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। যেটা মেটার্নিটি সেন্টার যেটা আছে, ছোট শিশু জন্ম হয়েছে সেই যে রুমটাতে থাকছে, প্রচন্ড গরম, ওগুলোকে এয়ার কন্ডিশন করা দরকার। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। এখানে হসপিটালে সিজার হয় না, সিমক্স সেন্টার যেটাকে বলে সেটা হয় না, তার যাতে ব্যবস্থা করা যায় এবং আরও ডক্টর অন্যান্য নিয়ে আসা যাতে যায়, এই নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন জনপ্রতিনিধিরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, আলোচনা ফ্রুটফুল হয়েছে। আমরা বলেছি প্রতি 3 মাস ছাড়া ছাড়া আমরা এই ধরনের আলোচনা করবো এবং কতটা কি ডেভেলপ হচ্ছে সেটা করবো। এবং আমি ব্লক হেলথ মেডিকেল অফিসার যিনি আছেন এখানে, যিনি বিএমওএইচ যিনি আছেন, তাকে আমি বললাম যে আমি খুব তাড়াতাড়ি আবার আসবো। 22 বিঘে সম্পত্তি আছে, টোটালটা ঘুরে আমি একটু দেখতে চাই কি আছে না আছে, কোথায় কি আর এক্সট্রা করা যেতে পারে, সেগুলো
আজকে চর্চা হয়েছে। এক কথায় ভাঙড়ের দুটো যে ব্লক হসপিটাল আছে উন্নততর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাবো। যিনি এখানে অফিসার আছেন, হেলথ অফিসার, যথেষ্ট তিনি কোঅপারেটিভ এবং যারা অ্যাসোসিয়েট আছেন অল্প ডক্টর নার্স থাকার পরেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে ডিউটি করছেন। তারা এই যারা রুগীরা যাচ্ছে, টিকিট কাউন্টারের শেড, বসার জায়গা ঠিকঠাক নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে সে যাওয়ার রাস্তাও ঠিকঠাক নাই, আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করবো। এবং টিবি রোগে যারা আক্রান্ত বা আক্রান্ত হতে পারে, আক্রান্ত হয়ে আছে সে জানে না, তার সিমটম কি, তাদেরকে এক্সরে আগে করাতে হবে, তারপরে তাকে কফ পরীক্ষা, এইসব যেগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করা যায় সে কথাও বলেছি। রেড রোডের নামাজ একেবারে ব্যারিকেডে চলে গেল, না চাইতে দেওয়া হলো নাকি কি বলবেন এই বিষয়ে? এর রহস্য কি আছে তখন বলা মুশকিল। তবে এই রেড রোডের নামাজের ইতিহাসটা একটু যদি পিছিয়ে যায়, শহীদ মিনার ময়দানে ছিল। শহীদ মিনার ময়দানে আগে নামাজ হতো। একটা সময় বর্ষা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মাঠে আর নামাজ পড়ার উপযুক্ত ছিল না। সম্ভবত জ্যোতিবাবু আর্মিদের সাথে কথা বলে এই শহীদ মিনার থেকে রেড রোডে নিয়ে এসেছিল। আবার আর্মিদের পরামর্শে খেলাফত কমিটির সাথে আলোচনা করে ওরা আবার রেড রোড থেকে ব্রিগেড ময়দানে গেল। এর কি রহস্য আছে এখনই বলতে পারবো না। এবারে কুরবানি নিয়ে হুমায়ুন কবির তো হুঙ্কার দিলেন যে কোনো মায়ের লাল থাকলে আটকে দেখাবে, এই কুরবানি আমরা মুর্শিদাবাদে করে দেখাবো। এতে আরো মানুষের মধ্যে একটা সমস্যা বা হিন্দু মুসলিমের একটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে না? কে কিভাবে বলছে বলতে পারবো না। আমি এতটুকুই বলবো, আইনকে মান্যতা দিয়ে চলতে হবে। আইনটা যদি আপনার আমার পছন্দ না হয় আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। এই শর্ট পিরিয়ডে এখন আইনটা চ্যালেঞ্জ করে কিছু লাভ হবে না, আমি যতটুকু দেখেছি। আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি, 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে, তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। ও এখানে খেলে অপরাধ, আর বিদেশে মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। ভারতবর্ষের থেকে টপ 10 এক্সপোর্টার যদি দেখেন সবকটাই নন মুসলিম। উত্তরপ্রদেশের সব থেকে বড় এক্সপোর্টার যিনি আল কাবির, সম্ভবত সে নন মুসলিম এবং ব্রাহ্মণ সমাজের মানুষ। আর এখানে এই গোহত্যা নিয়ে, গরু জবাইকে নিয়ে, গরু বলিকে দেওয়া নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে গরুকে তারা জবা করবেই না। 14 বছরের ঊর্ধ্বে নিচের কোনো প্রশ্নই আসছে না। তাদের যে ডিসিশন নিয়েছে সেটারও আমি বিরোধিতা করবো না। একেবারে পেট্রোল ডিজেলের দাম এটা নিয়ে একেবারে চতুর্থবার বাড়তে বাড়তে একবার দুবার তিনবার চতুর্থবার বেড়েই গেল, বেড়ে 13 টাকা 59 পয়সায় এসে দাঁড়িয়েছে। কেন শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন না? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন ওই জন্যই মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন গরুর রে, এই বলে পুরো আপনাকে আমাকে ভুল দিয়েছে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন বিচার আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, প্রশ্নের স্বাধীনতা বজায় রেখে করতে হবে। এই প্রশ্ন না করতে পারেন আপনাকে আমাকে অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করে রেখে দিয়েছে। বাড়তেই থাকলে মানুষ কোন জায়গায় পৌঁছবে, মানে এর কোনো সুরাহা মিলবে বলে মনে হচ্ছে? হিন্দু খাতরে মে হ্যাঁ বলে তো ভোটটা চেয়েছে। হিন্দু ভাইদের কি খাতরা থেকে উদ্ধার হচ্ছে? যে আমার সমাজের হিন্দু ভাইরা খাতরা থেকে উদ্ধার হতে গিয়ে 113 টাকা পেট্রোল কিনতে হয়, আমার নওশাদ সিদ্দিকীর কষ্ট হবে না? আমার অন্তত হিন্দু ভাই আমার সমাজের খাতরা থেকে উদ্ধার হোক না। এরা ফেলিওর হচ্ছে। আর কিছুটা দিন, আগামী দিন দেখবেন আর্থিকভাবে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনি ভাবতে পেরেছেন? ক্ষুধার সূচকে আমরা 121 নম্বরে চলে গিয়েছি, 107 নম্বরের দিকে চলে গিয়েছি 123টা দেশের মধ্যে। 2014 সালে যেখানে 50-55তে ছিলাম আমরা, ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তা নিয়ে কোনো চর্চা নেই। কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু কত হিন্দু মুসলমান সারা রাত না খেয়ে ঘুমাচ্ছে, দিনে একবেলা খেতে পাচ্ছে না, তা নিয়ে আমরা চর্চা করছি না। এত বড় আমরা ধার্মিক হয়ে গেছি। এই ধার্মিক মানে বক ধার্মিক বানাচ্ছে বিজেপি। ও ট্যাপে আমরা যদি পড়ি, ধ্বংস ছাড়া আর ভালো কিছু হবে না। বহু পুরনো মসজিদ এয়ারপোর্টে, যেটা এয়ারপোর্ট হওয়ার আগে পর্যন্ত ওই মসজিদ থাকে ওই জায়গায়,
সেই মসজিদ নিয়ে এখন কথা তুলেছে শুভেন্দু অধিকারী, মসজিদ ওখান থেকে আরে ভাই, এদের ইস্যু তো নাই, এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমাবার কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। কোনোটাকে ইস্যু করতে হবে, মানুষকে তো মসজিদে রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হয়েছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপার পত্র আমরাও বুঝি।